আজকের ক্লাসে তোমাদের সাথে আমি চেঞ্জিং সেন্টেন্সের এমন একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো যেইটা পরীক্ষাতে আসবে 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 ইভেন এইটা ছাড়া কখনো বোর্ডের প্রশ্নই হতে পারে না। তুমি যদি বিগত সালের বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা এই স্ট্রাকচার থেকে বারবার প্রশ্ন আসছে, এবং যদি 8টা বোর্ড থাকে এর মধ্যে 6টা বোর্ড থেকেই এই স্ট্রাকচারটা থেকেই প্রশ্ন আসবে, এবং গ্যারান্টি দিচ্ছি এইবারও তোমার যে কোনো একটা বোর্ড হলেও এই স্ট্রাকচার থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। তো চলো দেখে নিই সেই স্ট্রাকচারটা মূলত কি। আজকে ভাইয়া তোমাদের সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে তুমি নেগেটিভ করবা এখান থেকে আমি বোর্ডে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার নিয়েছি, এবং সেটা হচ্ছে কি দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। অর্থাৎ কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন তুমি নেগেটিভে করবা তখন সেই ক্ষেত্রে যদি সাবজেক্টের পরে একটি অক্সিলারি ভার্ব থাকে, এই সেন্টেন্সটাকে যখন তুমি ভাইয়া নেগেটিভে করবা তখন তোমাকে কি করতে হবে, শুধুমাত্র ওই অক্সিলারি ভার্বের সাথে একটা নট দিতে হবে, এবং এরপরে যেই অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ করতে হবে, মানে অ্যান্টোনিম ওয়ার্ড করতে হবে। আমি আবার বলছি, সাবজেক্টের পরে যদি কখনো তুমি অক্সিলারি ভার্ব দেখো এবং ব্রেকেটে যদি তোমাকে বলে নেগেটিভ করো, তখন সেই সেন্টেন্সটাকে যখন তুমি নেগেটিভে রূপান্তর করবা তখন তোমার শুধুমাত্র কাজটা হচ্ছে কি, ওই প্রদত্ত যে অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে ওই অক্সিলারি ভার্বের সাথে জাস্ট একটা নট বসিয়ে দিবা, এবং ওই সেন্টেন্সে যেই অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে ওই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অ্যান্টোনিম ওয়ার্ড করে দিবা, অর্থাৎ বিপরীত শব্দ করে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা, তাহলে অক্সিলারি ভার্ব কি এবং সাবজেক্ট কি, এইটা যদি তুমি না বুঝে থাকো তোমাকে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। মূলত সেন্টেন্সের শুরুতে যেই নাউন বা প্রোনাউন থাকে সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসে কে নাউন এবং প্রোনাউন। অর্থাৎ কোনো সেন্টেন্সের তুমি সাবজেক্ট হিসেবে যখন নাউন বা প্রোনাউন দেখবা তখন ভাববা সেটা হচ্ছে সাবজেক্ট। শুরুতেই তুমি যখন নাউন বা প্রোনাউন দেখবা তখন সেটা সাবজেক্ট হবে। এবং অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব দেখো আমি সবগুলো এখানে লিখে দিয়েছি, একটু মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করতে পারলেই তুমি বুঝতে পারবে এটা অক্সিলারি ভার্ব থেকে আসছে, এবং সেই ক্ষেত্রে এই রুলসটা তুমি প্রয়োগ করতে পারবা। দেখো কি, am is are was were, am is are was were, have has had, do does did, shall should will would can could may might must। এইগুলো হচ্ছে মূলত আমাদের অক্সিলারি ভার্ব। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে তুমি এর যে কোনো একটা তুমি পাবা, তখন সেটাকে তুমি নেগেটিভ করার সময় কিভাবে করবা, শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে একটা নট দিয়ে দিবা এবং এরপরে অ্যান্টোনিম ওয়ার্ডটা করে দিবা, অর্থাৎ বিপরীত শব্দ করে দিবা। এক্সাম্পল হিসেবে আমরা দুইটা উদাহরণ এখানে লিখে রেখেছি, জাস্ট এই দুইটা উদাহরণ করলেই তোমার সেগুলো কভার হয়ে যাবে। সেটা কি দেখো, কামাল ইজ আ গুড বয় ইন মাই ভিলেজ। অর্থাৎ কি, যে আমার গ্রামের মধ্যে কামাল হচ্ছে একটি ভালো ছেলে। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে কামাল হচ্ছে একটা নাউন, নামবাচক শব্দ। আর কোন সেন্টেন্সের শুরুতে যখন নামবাচক শব্দ বা নাউন বা প্রোনাউন থাকবে তখন সেটা সাবজেক্ট, তার মানে এটা একটা সাবজেক্ট। এরপর ইজ দেখো, এই যে ইজ দেখো, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো সাবজেক্টের পরে ভাইয়া কি আছে, অক্সিলারি ভার্ব আছে না? তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকলে তুমি যখন এটাকে নেগেটিভে রূপান্তর করবা তখন তোমাকে কি করতে হবে, শুরুতে সাবজেক্টটা লিখতে হবে। সো আমরা কি করব তাহলে, শুরুতে এই সাবজেক্টটা কামালের কামাল লিখে ফেললাম। এরপরে হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্বটা কি, এখানে ইজ, সো আমি দিয়ে দিলাম ইজ। এরপরে এই অক্সিলারি ভার্বের সাথে তোমাকে একটা নট ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে এই আমি দিয়ে দিলাম হচ্ছে নট। দেখো, সাবজেক্টের সাবজেক্ট, অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে একটা নোট। এরপর এ হচ্ছে একটা আর্টিকেল, এর বিপরীত শব্দ হয় না, বিপরীত শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। এখন গুড অর্থ কি বলো, গুড অর্থ কি ভালো না? সো এর অ্যান্টোনিম ওয়ার্ড অথবা এর বিপরীত শব্দ হচ্ছে কি ব্যাড। সো আমরা এখানে লিখবো হচ্ছে কি ব্যাড। তোমার কাজ কিন্তু অলরেডি শেষ। দেখো সাবজেক্ট, তোমাকে আমি কি বলেছিলাম, শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে নট দিতে এবং এরপরে যেই অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের বিপরীত শব্দ করতে, এবং এরপরে এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। এখন বাকি অংশ তুমি জাস্ট দেখে দেখে লিখে ফেলো, বয় ইন মাই ভিলেজ,
বলো বলো, তোমরা জাস্ট বুঝছো কিনা ভাইয়া? যদি আমার এই যে এই উদাহরণটা বুঝতে পারো, তাহলে তুমি কমেন্ট সেকশনে এখনই ডান লিখবা। সো ডান লিখলে আমি বুঝতে পারবো যে তুমি এটা বুঝতে পারছো। না বুঝলে কিন্তু বলবা যে ভাইয়া বুঝে নাই। সো তাহলে আমি পরবর্তীতে তোমাকে আরো আইটেমে বোঝার চেষ্টা করাবো। এরপর আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে হি ইজ আ স্মার্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে একটি হচ্ছে সুদর্শন ছেলে। এখন এইটা একটু জাস্ট দেখো, আবারও দেখো, হি হচ্ছে একটা প্রোনাউন। কেন? ছেলেদের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হি, মেয়েদের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে শি। সো নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। সো এটা হচ্ছে একটা প্রোনাউন। ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এবং অলরেডি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডও দেওয়া আছে। সো এইটার নেগেটিভ আমরা জাস্ট এই স্ট্রাকচারটা ব্যবহার করে ফেলবো। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট। তো শুরুতে আমরা এই সাবজেক্ট লিখব। এরপরে অক্সিলারি ভার্ব ইজ, এই ইজের ইজ দেব, এর সাথে নট দেব। এরপরে এই এর এ দিয়ে দিলাম। এবার স্মার্ট, স্মার্ট হচ্ছে সুদর্শন। এর একটা অ্যান্টোনিম ওয়ার্ড আমাকে ইউজ করতে হবে। স্মার্টের অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে আনস্মার্ট, আনস্মার্ট। এরপরে বাকি অংশ তুমি লিখে ফেলো, বয় ইন দ্য ক্লাস। ভাইয়া বুঝছো না? এখন তোমার তো মনে হচ্ছে এটা হয়ে গেছে, রুলস অনুযায়ী করছি, এটা হয়ে গেছে। বাট এখানে বিন্দু মাত্র একটু ছোট্ট ভুল আছে। সেটা কি দেখো, তোমরা জানো যে আর্টিকেলের নিয়ম অনুসারে সেক্ষেত্রে কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ বা এন থাকে, অর্থাৎ এ যখনই তুমি দেখবা নেগেটিভ করার সময় বা এক্সক্লামেটরি করার সময়, তখন এর পরে যে ওয়ার্ড রয়েছে, বা এখানে ছিল স্মার্ট, দেখো এখানে হচ্ছে কনসোনেন্ট, কিন্তু যখন আমি স্মার্টের অ্যান্টোনিম ওয়ার্ড করছি তখন এটা হয়ে গেছে আনস্মার্ট। অর্থাৎ ইউ হচ্ছে একটা ভাওয়েল। সো আমরা জানি এই ভাওয়েলের শুরুতে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলের এ বসে না, বসে হচ্ছে এন। তার মানে এক্ষেত্রে আমার এ না বসে কি বসবে? এন। আশা করছি তোমরা আমার এই দুইটা এক্সাম্পল খুব সহজে বুঝতে পারছো। ভাই তোমাকে আবারও বলছি, এই যেই এখানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটা ছাড়া কোনো বোর্ডে প্রশ্নও হতে পারে না। তুমি তোমার বোর্ড কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি বিশ্বাস না হলে এখনই বোর্ড কোশ্চেন নিয়ে বসে পড়ো, এবং তুমি দেখবা তোমার বোর্ডে নেগেটিভ থেকে যে উদাহরণগুলো আসছে, এর মধ্যে মোস্ট অফ দ্য উদাহরণ এই স্ট্রাকচারটা থেকে আসে। অর্থাৎ নেগেটিভে টোটাল 12টা রুলস। এই 12টা রুলসের মধ্যে এই রুলসটা সর্বাধিক বার পরীক্ষাতে আসে। সো আশা করছি ভিডিও থেকে তুমি একটু হলেও বেনিফিটেড হয়েছো। এখন একটা কাজ দেবো তোমাদেরকে, যদি তোমরা আমার এই উদাহরণগুলো এবং স্ট্রাকচারটা বুঝতে পারো, তাহলে তোমরা আমাকে একটা বাড়ি কাজ করে দিবা। সেটা হচ্ছে কি? সেটাও বলতে পারি যে রানা ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট। যদি তোমরা আমার এইটা বুঝে থাকো, তাহলে এই রানা ওয়াজ আর রেগুলার স্টুডেন্ট এইটা করে দিবা। যদি তোমরা রানা ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট এইটা করতে পারো, তাহলে তুমি জাস্ট কমেন্ট সেকশনে লিখবা, তাহলে ভাইয়া বুঝতে পারবো যে ভাইয়ের পড়ানোর সার্থক হয়েছে। সো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবে, এটা তোমার কাছে আমার একটা অনুরোধ থাকলো। এবং তোমার যদি কোনো কমেন্ট থাকে বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবা। তোমার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা কথা, আমার এই মাস থেকেই তোমাদের জন্য আমি একটা গ্রামার কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স। তোমার যদি ভাইয়া গ্রামারের একেবারে বিন্দুমাত্র নলেজ থাকে, অর্থাৎ জিরো নলেজ থাকে, শুধুমাত্র তুমি ইংরেজি রিডিং পড়তে পারো, তাহলে তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি শুধুমাত্র একটা মাস বাইকে সময় দাও, এই 1 মাসে তোমাকে আমি গ্রামারের বস বানিয়ে দেবো ইনশাআল্লাহ। সো তুমি যদি ভাইয়ার 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ভর্তি কনফার্ম করে নিতে পারো। কারণ আমার একটা কোর্সে শুধুমাত্র 10 জন করে স্টুডেন্ট থাকেন। সো 10 জনের পরে তুমি কখনই ভর্তি হতে পারবে না। সো যদি ভর্তি হও, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো। ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।